সুতপা দেবী তার মেয়ে রূপালীর জন্মদিনের দিন মন উদাস করে বসেছিলেন। আজ মেয়ের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। এই বছর প্রথম যখন তিনি মেয়ের সঙ্গে তার জন্মদিনে সময় কাটাতে পারছেন না। তার কারণ হলো তার পায়ে ব্যথা, তিনি হাঁটাচলা করতে পারেন না। তা না হলে মেয়েকে না দেখে তিনি থাকতেই পারতেন না। এখন প্রশ্ন হচ্ছে, মেয়েকে তিনি দেখতে যেতে পারেননি তো কি হয়েছে? মেয়ে তো তাকে দেখতে আসতেই পারে, কিন্তু এখানেও সমস্যা রয়েছে। সুতপা দেবীর ছেলে চিন্ময়ের বিয়ে বৈশাখী নামে একটি মেয়ের সঙ্গে 6 বছর আগে হয়েছে। প্রতি বছরের মতো এবছর চিন্ময় বৈশাখীর কাছে আসে আর বলে, বৈশাখী, আজকে আমার হাফ ডে আছে, দুপুরবেলায় আমি বাড়ি ফিরে আসবো, তুমি রেডি হয়ে থেকো। আমরা দুজনে আজকে রূপালীর জন্য গিফট কিনতে যাব। পরের সপ্তাহে তো ওর জন্মদিন, এবারে ভাবছি ওকে একটা কিছু ভালো মতো দেবো। ভালো কিছু দেবে মানে? জন্মদিন তো প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর ভালো ভালো গিফট দেওয়ার কি দরকার শুনি? কিছু দিতে হবে না, শুধু 500 টাকা ফোন পে করে দেবে, তাতেই হবে। এসব কি বলছো? আমার একমাত্র বোন, বছরে একটা ভালো গিফট না দিতে পারলে তাহলে কি আর করতে পারলাম? তোমার 3টে বোনের জন্মদিনের সময় তো তুমি আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে ওদেরকে গিফট কিনে দাও। আমি কখনো এসব নিয়ে কিছু বলিও না। আরে আমার একমাত্র একটা বোন, তার জন্য একটা গিফট কিনতে গেলে তোমার এত সমস্যা? আমার বোনকে কি গিফট দিই না দিই সেটা নিয়ে তুমি আজ আমাকে কথা শোনাচ্ছ? আমি যেমন বাপের বাড়ির জন্য খরচ করি না, তেমন উল্টে পেয়েও যায়। এই তো তোমার জন্মদিনে আমার বোনেরা যে তোমাকে দামি ঘড়িটা গিফট করেছে তখন, আর জামাই ষষ্ঠীতে এত ভালো ভালো গিফট পাও তখন। তোমার বোন তো তোমাকে শুধু একটা শার্ট আর প্যান্ট দিয়েই কাজ উদ্ধার করে দেয়, তাই তুমি ওকে না ওই টাইপেরই কিছু দেবে। এর থেকে বেশি আমি আর কিছু করতেই দেব না। তোমার সঙ্গে কথা বলাই আমার বেকার। আমি যদি মায়ের সঙ্গে আলোচনা করতাম তাহলে অনেক ভালো হতো। তাও নিজের কাজ করো। এই বলে চিন্ময় সেখান থেকে চলে আসে এবং তার মায়ের কাছে গিয়ে বলে, মা, এবছর বোনের জন্মদিনে তুমি ওকে আগে থেকেই ডেকে নিও। ভেবেছি এবছরে একটা ছোটখাটো পার্টি দেবো। ওর 25 বছর পূর্ণ হয়ে গেল, তুমি কি বলো? সেরকম কিছু হলে তো খুব ভালোই হয়। এমনিতেও মেয়েটা বছরে 2বার আসতে পারে, মাঝে যদি এই বাহানাতে একবার আসে তাহলে তো খুবই ভালো লাগবে। তাহলে এই কথাই রইলো, তুমি ওকে ফোন করে ডেকে নেবে, আমি বাদবাকি সমস্ত ব্যবস্থা করে নেব। সুতপা দেবী এবং চিন্ময় যখন কথা বলছিল তখন সেখানে বৈশাখী আসে আর বলে, খবরদার নয়, আমি আমার বাড়িতে এইসব নাটক না একেবারে সহ্য করব না। যদি পার্টি করার ইচ্ছা তাহলে ও নিজের বাড়িতেই করুক না, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার বাড়িতে এসব কোনো কিছু হবে না। আবার তুমি এর মাঝে কথা বলতে এসেছো? আমি বলেছি না আমার বোনের জন্য কি করব না করব তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি কি সহজ বাংলা ভাষা বুঝতে পারো না? বৌমা, আমার মেয়েটা যদি একটু আসে আর একটু আনন্দ করে তাতে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? ও তো আসবে মাত্র কটা দিনের জন্য। মাথাটা তো খারাপ হয়েছে নাকি? কটা মাত্র দিনের জন্য মানে? একটা দিনের জন্যও না আমি এসব অ্যালাউ করব না। এমনিতেও 25 বছরের বুড়ি মেয়ের জন্য জন্মদিনে কেক কাটা পার্টি করা এসব কিছু করতে লাগে না। আর তোমাদের দুজনকেই আমি বলে দিচ্ছি, খবরদার, যদি তোমরা এসব নিয়ে কোনো প্ল্যান করো না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বৈশাখীর কথা শুনে চিন্ময় প্রচন্ড রেগে যায় এবং সে তার সঙ্গে ঝগড়া করে। বৈশাখীও মুখে মুখে উত্তর দেয়। সুতপা দেবী এসব দেখে খুবই বিরক্ত হয়ে বলেন, ছাড় বাবা, এসব নিয়ে অশান্তি না আমার ভালো লাগে না। এমনিতেও মেয়েটা যদি এসে দেখে বাড়িতে ওর জন্য সবসময় অশান্তি লেগে রয়েছে তাহলে ওরও ভালো লাগবে না। তার থেকে ও নিজের বাড়িতেই সুখে শান্তিতে থাকুক, ওকে ডাকার কোনো প্রয়োজন নেই। মা, ওকে যদি না ডাকি তাহলে ওর সঙ্গে আমাদের দেখা হবে কি করে? এমনিতেও তোমার যা অবস্থা, তুমি তো ও বাড়িতে যেতে পারবে বলে আমার মনেও হয় না। নাই দেখা হোক বাবা, আমার মেয়েটা ভালো আছে, আমার জন্য এটুকুই যথেষ্ট। শুধু শুধু কিছুক্ষণের জন্য ওকে দেখতে চাইবো আর তার জন্য কষ্ট পেয়ে কেঁদে কেঁদে বাড়ি যাবে, এ আমি সহ্য করতে পারবো না। এই কারণের জন্যই সুতপা দেবী তার মেয়েকে, এরপর প্রশ্ন হলো সুতপা কেন তার ননদকে একেবারে সহ্য করতে পারে না, কেনই বা সে তাকে নিজের বাড়িতে ডাকতেই চায় না। সুতপার সঙ্গে চিন্ময়ের বিয়ের পর যখন সুতপা প্রথমবার বউ হয়ে এই বাড়িতে আসে তখন আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসে। মিতালি দেবী নতুন বউকে দেখে বলে, বৌমা, তোমার খুব বড় কপাল, তুমি এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছো। তোমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, চিন্ময়ও খুব ভালো ছেলে। তারা যখন পরের মেয়েকে বুকে আগলে রেখে এত যত্নের সঙ্গে মানুষ করেছে, তাহলে তুমি তো তাদের নিজের বৌমা, তোমাকে কত ভালোবাসবে ভাবো একবার। পরিবারটাকে ভালো করে বেঁধে রেখো, খুব সুখী হও মা।
এই বলে মিতালি দেবী সেখান থেকে চলে যায়। মিতালি দেবী বৈশাখীকে শুধুমাত্র ভরসা দেওয়ার জন্য এসব কথা বলেছিলেন, কিন্তু বৈশাখী এই কথাগুলো ভালোভাবে নেয়নি। সেই রাত্রিবেলায় সে চিন্ময়কে বলে, আচ্ছা, আমাকে যারা দেখতে এসেছিল তাদের মধ্যে একজন কাকিমা আমাকে বললেন তোমরা নাকি একটা পরের মেয়েকে বুকে আঁকড়ে রেখে মানুষ করেছো। ওরা কার কথা বলছিল গো? ওহো, ওসব কথা বাদ দাও তো, ওসব কিছুই না। কিছু না বললেই হবে? যদি কিছু নাই তাহলে উনি এরকম করে বললেন কেন? প্লিজ আমাকে বলো, আমি জানতে চাইছি। আমিও তো আজ থেকে এই পরিবারের অংশ, তাই সবকিছু জানার অধিকার আমারও আছে। ব্যাপারটা কি বলো তো? এভাবেই বারবার বৈশাখী চিন্ময়কে কথাটা জিজ্ঞাসা করে। শেষে চিন্ময় বাধ্য হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে জানতে চাইছো তাহলে আমি বলছি, কিন্তু একটা কথা, এই কথাটা মা বাবা আর অন্য কেউ না জানতে পারে, ঠিক আছে? ওফ, এত কথা বাড়িও না, আসল কথাটা বলো। আসলে এটা অনেক দিন আগেকারের ঘটনা, আমি যখন অনেক ছোট। ফ্ল্যাশব্যাক। শুনছো, ছেলেটার বয়স 7 বছর হয়ে গেছে। স্কুলের বন্ধুদেরকে দেখে কান্নাকাটি করে। সবার একটা ছোট ভাই বোন আছে, ওর নেই। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে বন্ধু বান্ধবরাও তাই বলছে। একটা ছেলে নাকি ভালো নয়, বড় ভাই সে একা হয়ে যাবে। আমরা মারা যাবার পর আমাদের ছেলে এই পৃথিবীতে একেবারে একা থাকবে। না না, ওর একটা ভাই বোন হলে অন্তত সময়ে অসময়ে ওর পাশে এসে দাঁড়াবে। এরপর থেকেই রবিনবাবু এবং সুতপা দেবী দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু প্রায় 1 বছর কেটে যাওয়ার পরও তাদের বাড়িতে কোনো সন্তান আসে না। শেষে বাধ্য হয়ে তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার বিশাখা তাদের চিকিৎসা করে বলেন, দেখুন, আপনাদের সন্তান আসার সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। এই সময় আমি আপনাদেরকে কোনো ভরসা দিতে পারবো না। এভাবে বলবেন না ডাক্তার দিদি, কিছু তো একটা উপায় থাকবে। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি আপনাদেরকে মিথ্যা আশা দিতে চাই না, তাই পরিষ্কারভাবে সত্যটা জানালাম। তবে আপনারা যদি সত্যি সত্যি আর একটা সন্তান নিতে চান তাহলে আমার একটা পরামর্শ কাজে লাগাতে পারেন। আমি হসপিটালের সঙ্গে সঙ্গে একটা এনজিওর সঙ্গেও যুক্ত আছি। আমাদের ফাউন্ডেশনে একটা অনাথ আশ্রম আছে, সেখানে অনেক অনাথ বাচ্চা মানুষ হচ্ছে। আপনারা যদি এরকম কোনো অনাথ বাচ্চাকে আশ্রয় দেন তাহলে আপনারা একটা সন্তান পেয়ে যেতে পারেন, আর বাচ্চাটাও বাবা মা পাবে। ভেবে দেখবেন ব্যাপারটা। সুতপা দেবী এবং রবিনবাবু ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে আসেন। 2-3 দিন কেটে যায়, কিন্তু তাদের মনে ডাক্তারের কথাটা গভীর দাগ কেটেছিল। কয়েকদিন পর সুতপা দেবী রবিনবাবুকে বলেন, ডাক্তারের কথা তো আমার বেশ ভালোই লেগেছে। সত্যি সত্যি যদি আমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা মেয়ে অ্যাডপ্ট করি তাহলে আমাদের ছেলেটা একটা বোন পাবে, ওর নিঃসঙ্গতাও কাটবে, আর আমাদের ইচ্ছেটাও পূরণ হবে। তুমি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তুমি যদি মেয়েকে আর ছেলেকে সমান ভালোবাসা দিয়ে মানুষ করতে পারো তাহলে এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে। বাচ্চা যে পরিবেশে থাকবে সেরকমই মানুষ হবে। এর পরের দিন সুতপা দেবী এবং রবিনবাবু দুজনে থেকে ছোট্ট রূপালীকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে তারা দুজনে পরম ভালোবাসা দিয়ে 2 ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করা শুরু করে। এই হলো পুরো ঘটনা। এ বাবা, মা বাবার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? অনাথ আশ্রম থেকে না জানি কার বাচ্চাকে তুলে এনে বাড়িতে মানুষ করছে। ওর কি জাত ধর্ম এসব তো কিছুই জানলো না। আমি হলে তো কখনোই এরকম বাচ্চাকে নিজের বাড়িতে ঢুকতে দিতাম না। বৈশাখী, তুমি চুপ করো। তুমি জানো তুমি কি বলছো? খবরদার বলছি, এসব কথা তুমি আর দ্বিতীয়বার বলবে না। যা বলার আমাকে বলে দিয়েছো, এরপর থেকে বাইরে আর কারোর সামনে এ কথা বলবে না। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে চিন্ময় ঘুমিয়ে পড়ে, কিন্তু বৈশাখীর মনে রূপালীর বিরুদ্ধে চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। ছোটবেলা থেকে রূপালী একদিকে যেমন বাবা মায়ের ভালোবাসা পাচ্ছিল, তেমনি দাদার আদরও পাচ্ছিল। তবে দাদার বিয়ের পর থেকে পরিবেশ একেবারে পাল্টে যায়। বৌদির চোখে ননদের জন্য কোনো রকমের ভালোবাসা তো দূরের কথা, সামান্যটুকু সহানুভূতিও ছিল না। একদিন বৈশাখী এবং চিন্ময় বাজার থেকে ফিরছিল, সেই সময় রূপালী তাদের কাছে গিয়ে বলে, বৌদি, দাদা, তোমরা বাজার থেকে আমার জন্য কি এনেছো? এটা তোমার কিরকম স্বভাব গো রূপালী? এত বড় হয়ে গেছো, এখনো কি এনেছো এসব নিয়েই বায়না করো কেন? দেখতে তো পাচ্ছ রোদ দেখে এসেছি। কোথায় 1 গ্লাস জল দেবে, একটু বাতাস করবে, তা নয়। কি এনেছো কি আনোনি এসব নিয়ে পড়ে রয়েছে। আচ্ছা, তুমি এই ঝামেলাতে এরকম করে কথা বলছো কেন? আমার ছোট বোন আমাকে বলতেই পারে, তাতে তোমার সমস্যা কোথায়? শোনো, তোমার ছোট বোন না একেবারে কচি খুকি না। বারবার ওর সামনে আমাকে নিয়ে এভাবে কমেন্ট করবে না। ও হচ্ছে একটা বাইরের মেয়ে, আর আমি তোমার নিজের পরিবার। অন্তত এইটুকু পার্থক্য তো বোঝার চেষ্টা করো তুমি। বৈশাখীর এসব কথা শুনে রূপালী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি কিভাবে কথা বলছো? আর এসব তোমাকে কে বলেছে? কেন তুমি এসব কথা বলছো এখন? মেয়েটা যে কত দুঃখ পেয়েছে
সেই ধারণা তোমার রয়েছে? বেশ করেছি বলেছি, যেটা সত্য আমি তো সেটাই বলেছি। এরকম ন্যাকামো না আমার একদম সহ্য হয় না। তাতে কে রাগ করলো কে দুঃখ করলো সেসব আমার দেখার দরকার নেই। বাবা তুই এই মেয়েকে থামা, এই আমার সুখে সংসারে আগুন ধরাচ্ছে। ওই মেয়েটা না জানি কত কষ্ট পাচ্ছে। কেন শুধু শুধু বৌমা তুমি ওকে এইসব কথা বললে বলো তো? মা তুমি একবার বোনের কাছে যাও, দেখো ও ঠিক আছে নাকি। আমি আর কি বলবো বলো তো, তোমার বৌমা একেবারে পাগল, দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা নেই। আর নাইবা আছে কোথাও কোনো গুরুত্ব। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না, এছাড়া আর কোনো উপায়ও নেই। উপায় আছে বাবা, তুই তাড়াতাড়ি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখ। আমি খুব শীঘ্রই ওর বিয়ে দিতে চাই। ও যত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে যাবে ততই ভালো থাকবে। এই প্রত্যেকদিন বৌমার এই ধরনের কথা আর সহ্য করতে পারছে না আমার মেয়ে। মেয়ে আমার মুখ চোরা, তাই কিছু বলে না, কিন্তু আমি তো ওর মা, আমি জানি ও কত কষ্ট পাচ্ছে। আমি ওকে এভাবে কষ্টে থাকতে দিতে পারি না বাবা। এরপর সুতপা দেবী এবং চিন্ময় দুজনেই দেখাশোনা শুরু করে এবং কিছুদিনের মধ্যেই একটা ভালো সম্বন্ধ পেয়ে যায়। এরপর তারা রূপালীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রূপালী শ্বশুরবাড়িতে বেশ সুখে শান্তিতেই থাকে। তবে বাবার বাড়িতে আসা বা ভালো মন্দ সময় কাটানো তার ভাগ্যে আর জোটে না। এই ঘটনার আরো কয়েক মাস পরের কথা। রূপালীর একটি ছোট্ট ফুটফুটে মেয়ে হয়। বাড়িতে খবর শুনে সবাই খুব আনন্দিত হয়। অন্যদিকে বৈশাখীর মনে হিংসের আগুন জ্বলতে থাকে। সে চিন্ময়কে বলে, এ মাসেও ডাক্তার কিছুই বলল না, সেই পুরনো ওষুধ দিয়েছে। কবে থেকে আমি ডাক্তারের ওষুধ খাচ্ছি, কোনো কাজই দিচ্ছে না। 7 বছর হয়ে গেল, আমার আর এই ডাক্তারের উপরে না কোনো ভরসাই। কি ডাক্তার দেখবে না? তাহলে আর কোন ডাক্তার দেখবে? তুমিই তো বলেছিলে এই ডাক্তার খুব ভালো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখানে তো কোনো কাজই হচ্ছে না। আমি কি বলছি শোনো না, আমার ছোট মাসি বলছিল তার জায়ের বৌমা নাকি 5 বছর ধরে বাচ্চার জন্য ট্রাই করছিল। তারপরও বাচ্চা না হওয়ার জন্য তারা আইভিএফ করায়। এই আইভিএফ করে তাদের বাচ্চা হয়েছে। চলো না আমরাও করাবো। বৈশাখী বারবার চিন্ময়কে জোর করে এবং তারা 1 সপ্তাহ পরে আইভিএফ ক্লিনিকে যায়। সেখানে ট্রিটমেন্ট শুরু করার পর বেশ কয়েকবার আইভিএফ করানো হয়, কিন্তু বারবার আইভিএফ ফেল হয়। অনেক টাকার সময় নষ্ট করার পর বৈশাখী একেবারে হতাশ হয়ে যায়। আমার মনে হয় আমাদের কোনো সন্তানই হবে না। যদি হওয়ার থাকতো তাহলে এতদিনই হয়ে যেত। আমি আর জীবনে মা হতে পারবো না। আমাকে সারা জীবন এটা বয়ে বেড়াতে হবে। উপরবালার উপর তো আমরা আর কিছু বলতে পারবো না, তার যা ইচ্ছা তাতেই আমাদের চলতে হবে। কি বা করার আছে বলো? আচ্ছা আমরা যদি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করি তাহলে? তুমি কি বলছো জানো? তুমি অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করবে? অনাথ আশ্রমে বাচ্চাদের বাবা মার কোনো ঠিক থাকে না, তাদের জাতি ধর্ম কোনো কিছু জানাও নেই। যার তার বাচ্চা আমি এই বাড়িতে আনতে পারবো না। এরকম ভাবে বলো না। আমি জানি তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ। আমি একসময় পাপ করেছি। তোমার বোনকে আমি অনেক ছোট বড় কথা শুনিয়েছি, আর তোমাদেরকেও অনেক কষ্ট দিয়েছি। আজ আমি বুঝতে পারছি আমি তোমাদের বোনেতে কত বড় আঘাত দিয়েছি। এজন্যই হয়তো আজ আমার এই দশা। বিশ্বাস করো আমি কদিন ধরে ঘুমাতে পারিনি। বারবার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। এভাবেই বৈশাখী অনেক কান্নাকাটি করতে থাকে এবং কিছুদিন পর সে তার ননদকে বাড়িতে ডেকে পাঠায়। রূপালী তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আর তোমাদের মনেও এত কষ্ট দিয়েছি যে আমি নিজের কাছে আজ দাঁড়াতে পারছি না। আমি তোমার অপরাধী। আরে বৌদি তুমি এভাবে ক্ষমা চেও না। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো, কিন্তু নিজেকে এভাবে ছোট মনে করলে তোমার কষ্ট কমে যাবে না বৌদি। তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। এরপর বৈশাখী তার শাশুড়ির কাছেও ক্ষমা চায়। কিছুদিন পর তারা সবাই মিলে অনাথ আশ্রমে যায় এবং একটি সুন্দর ফুটফুটে ছেলেকে দত্তক নেয়। সেই দত্তক নেওয়া সন্তানকে বৈশাখী নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। বাড়ির প্রত্যেকটা সদস্য বৈশাখীর এই পরিবর্তনে এবং ডিসিশনে খুব খুশি হয়। বৈশাখীও এবার থেকে তার ননদকে নিজের বোনের মতো মন থেকে স্বীকার করে নিয়েছিল। সে তাকে অনেক ভালোবাসতো এবং যত্ন ও আদরও করত। এভাবেই দুই বৌদি ননদের মধ্যে দূরত্ব শেষ হয়। রুমি তার মা সুভাষিনী দেবীর সঙ্গে শঙ্করপুকুর নামক শহরে বাস করত। রুমির বাবা একজন বিজনেসম্যান ছিলেন, তাই অর্থের দিক থেকে রুমিদের কোনোই সংকট ছিল না এবং তারা বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই জীবন কাটাতো। রুমি তার মায়ের একমাত্র মেয়ে ছিল, তাই সে আদরের সঙ্গেই বড় হয়েছিল। সে বছর গরমের প্রভাব প্রায় পড়েই গিয়েছিল।
এমনই একদিন রুমি ঘরে এসি চালিয়ে টিভি দেখছিল। তখন সুভাষিনী দেবী সেখানে এসে বলে, ওহ বাবা, কি গরম পড়েছে! ওই বিদ্যুটে রান্নাঘরে রান্না করতে করতে একেবারে ঘেমে স্নান করে ফেললাম। এখন একটু এসিতে বসে গাটা ঠান্ডা করে নি। এই বলে সুভাষিনী দেবী তখন রুমির পাশে রাখা সোফায় বসে পড়ে, যেটা দেখে তখন রুমি বলে, ওহ মা, তোমাকে এখন আমার সামনে এসে বসতে মন গেল? দেখতে পাচ্ছ তো আমি একটা মুভি দেখছি, এখন একটা ইন্টারেস্টিং সিন চলছে, আর এসে প্রাচীরের মতো এসিটা গার্ড করে দিতে মন গেল? এ কি রে বাবা, দেখছিস আমি রান্না করে ঘেমে স্নান করে ফেলেছি, আর এখন তো সিনেমা দেখাটা আগে হয়ে গেল। তোর মায়ের প্রতি একটুও কি মায়া নেই তোর? কি মায়া করছো তো ওই সামান্য রান্না, তাও আবার রান্নাঘরে সিলিং ফ্যান আছে। এখন এমন করছো যেন মহাভারতের যুদ্ধ করছো। তোমার নাটক আমি ভালো করেই জানি। আমি এসিতে বসে টিভি দেখছি, তাই তোমার হিংসে হচ্ছে, তাই তো? এই গরমে রান্না করাটা মহাভারতের যুদ্ধ করাই বুঝেছিস? তোর বাবাও আগে এরকম কথা বলতো, কিন্তু একবার রান্না করে বুঝেছে। এখন তুই কিছুই বুঝবি না, তোর বিয়েটা হোক তারপর বুঝবি। নো ওয়ে, আমি শ্বশুরবাড়ি গিয়ে কখনোই রান্না করব না। আমি এখানেও যেমন আছি ওখানেও গিয়ে এরকমই থাকবো। রুমি তার মায়ের সাথে এভাবেই কথা বলছিল। আসলে রুমি ঠিকই বলছিল। সে ভবিষ্যতের জন্য মনে মনে এরকমই কিছু চিন্তা ভাবনা করে রেখেছিল এবং তার পরিকল্পনা অনুযায়ী সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই রুমির জীবনে এক অন্যরকম পরিবর্তন আসে। চলো দেখা যাক রুমির সাথে কি ঘটনা ঘটেছিল। এই ঘটনার কয়েক মাস পরের কথা, যখন গরমের প্রভাব আরো বেড়ে গিয়েছিল। আর এমনই সেদিন রুমিকে দেখতে ছেলেপক্ষ এসেছিল। তখন, হ্যাঁ সুভাষিনী দেবী, তা আপনার মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। এখন এই বিয়েতে আমাদের মত আছে, আপনারা কি বলেন? আরে না না দিদি, আমরা আবার কি বলবো? আপনার রাকেশকে আমাদের খুবই পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলা যাক নাকি? এক্সকিউজ মি, এখানে আমিও কিছু বলতে চাই। মানে আমার একটা প্রশ্ন আছে। বলছিলাম আপনাদের বাড়িতে এসি আছে তো? আর কোথায় কোথায় এসি লাগানো আছে শুনি? হ্যাঁ এসি আছে তো, কিন্তু দাঁড়াও, কোথায় আবার এসি লাগানো থাকে? যেখানে থাকার সেখানেই আছে, মানে ওই বেডরুমে, ডাইনিং রুমে আর হল রুমে। কেন তোমাদের এক্সট্রা কোথাও আছে? মানে তোমাদের কি বাথরুমে এসি লাগানো আছে নাকি? এই না না দিদি, আমাদের বাথরুমে কোনো এসি নেই। আর আপনি ওর কথা বাদ দিন, ও একটু উলফাল কথা বলে। ও হয়তো ভেবেছে আপনারা দারিদ্র। হ্যাঁ, আমি তো প্রথমে সেটাই ভাবলাম, কিন্তু এখন দেখছি আমার ওখানে গেলে কোনোই সমস্যা হবে না। আমি সারাদিন এসির মধ্যেই কাটিয়ে দিতে পারবো। তুমি আমায় হাসালে। যেখানে আমার ছেলের এয়ার কন্ডিশনের ডিস্ট্রিবিউটার আছে, এখন তুমি যদি বলো তাহলে রাকেশ তোমার পিঠেও এসি লাগিয়ে দিতে পারবে। হ্যাঁ, আসলে শর্মিষ্ঠা দেবী একটু রসিক প্রকৃতির মানুষ ছিলেন। তিনি যেখানেই যেতেন সেখানেই হাসি মজা করতেন। এরপর সমস্ত রীতিনীতি মেনেই রাকেশ এবং রুমির বিয়ে হয়ে যায়। তারপর রুমি বিয়ে করে রাকেশদের বাড়ি চলে আসে। এভাবেই সে রাতটা কেটে যায়। পরের দিন, এই রুমি, তুমি তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গিয়েছে। আজ তোমার এই বাড়িতে প্রথম দিন, তাই তোমাকে সকলের জন্য রান্না তো করতে হবে, তাই না? কি রান্না? কিন্তু আমি কেন রান্না করতে যাব? আমি তো কিছুই রান্না বান্না করতে পারি না। আরে পারো না তাতে কি হয়েছে? আমার মা খুবই উদার মনের মানুষ। তা তুমি এখন রান্নাঘরে যাও, তোমাকে উনি সবকিছুই দেখিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে সেখানে আমার যাওয়ার কি প্রয়োজন আছে? আর আমি আমাদের বাড়িতেও রান্না করতাম না, মাই সব কিছু করতো। আর হিসাব অনুযায়ী শাশুড়ি মাই তো রান্না করবেন, তাই না? ওহ রুমি, ওটা তোমার আগের জীবন ছিল, আর এখন তোমার বিবাহিত, মানে আলাদা জীবন। তা তোমাকে তো কিছু না কিছু কাজ করতেই হবে, তাই না? আর তোমার কথা অনুযায়ী তোমার মা রান্না করতেন, তাই তো? তা তুমিও তো একদিন মা হবে, তা তোমাকে তো এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, তাই না? রাকেশ এভাবে বললে তখন রুমিরও কিছু বলার থাকে না। এরপর রুমি ফ্রেশ হয়ে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে যায়। তখন, আরে বৌমা, উঠে পড়েছো? তা বেশ ভালোই করেছো। এই নাও লিস্ট, এতে কে কি খাবে সব লিস্ট করা আছে। তুমি ঝটপট শুরু করে ফেলো। কিন্তু মা, আমি তো কিছুই রান্না করতে পারি না। এখন আমি কিভাবে রান্না করব? আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এখন আমি তো আছি। আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। আর যেখানে তুমি তোমার মেয়ের মতোই, তাই না? শর্মিষ্ঠা দেবীর মুখে এরকম কথা শুনে রুমি তখন খুবই খুশি হয়ে যায়। এরপর সে রান্নাঘরে এদিকে ওদিকে তাকাতে থাকে। ও শেষে বলে, মা, রান্নাঘরের পাখাটা অফ আছে কেন? গরমে ফ্যান অফ করে আবার থাকা যায় নাকি? যেখানে আপনার ছেলের এসির ডিস্ট্রিবিউটার আছে, আমি ভাবলাম রান্নাঘরেও হয়তো এসি লাগানো থাকবে। সেখানে তো ঠিক মতো ফ্যানই চলছে না।
আসলে বৌমা, রান্নাঘরে কেউ এসি লাগায় না, আর যেখানে ফ্যান চালিয়ে কখনোই রান্না করা যায় না। এখন তুমি রান্নাটা শুরু করো, তারপর বুঝবে ফ্যান চালানো যাবে কি যাবে না। আচ্ছা মা, ঠিক আছে, আপনি এখন যান, তারপর কোনো অসুবিধা হলে আমি আপনাকে রাখবো। রুমি এভাবে বললে শর্মিষ্ঠা দেবী তখন সেখান থেকে চলে যায় এবং রুমি তখন ফ্যান চালিয়ে রান্না করতে যায়। ও সে দেখে ফ্যান চালালে গ্যাস ওভেন নিভে যাচ্ছে। তখন সে বলে, হে ঈশ্বর, এই গরমে কি তাহলে আমি ফ্যান অফ করেই রান্না করতে হবে? ও বাবা, কি গরম হচ্ছে! এখন রান্না করতে করতে তো আমি শেষ হয়ে যাব মনে হয়। এদিকে রুমি রান্নাঘরে গরমে নাজেহাল হয়ে উঠেছিল। অন্যদিকে শর্মিষ্ঠা দেবী তখন জানালা দিয়ে তাকে দেখে মনে মনে হাসছিল। শর্মিষ্ঠা দেবী তার স্বামী দিলীপ বাবু, দুই ছেলে ঋষি ও রাকেশ এবং এক বৌমা উর্মিকে নিয়ে বউবাজার নামক শহরে বাস করত এবং সে রুমির এই অভ্যাসের ব্যাপারে আগে থেকেই জানতো এবং তার কুড়েমি ছাড়ানোর জন্যই পরিকল্পনা করে রান্না করতে পাঠিয়েছিল। ও তখন রুমি মনে মনে ভাবে, কি এত কিছু রান্না আমাকে একাকেই করতে হবে? এখন না করলেও উপায় নেই, তাই আমি আজ সব কিছুই করব। এতদিন মা শুধু বলতো আমি রান্না করতে পারবো না, মাকে বুঝিয়ে দেব যে আমি সব পারি। রুমি এভাবেই বলে নিজের কাজ শুরু করে ফেলে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর রুমি রান্না করে সকলকে খেতে দেয়। তখন বাহ বৌমা, তোমার রান্না তো অসাধারণ হয়েছে। আজ অনেক দিন পর এরকম সুস্বাদু খাবার খেলাম। হ্যাঁ বৌমা, তোমার রান্না অনেক সুন্দর হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। সকলেই এভাবে রুমির তারিফ করতে থাকে, কিন্তু রুমি মনে মনে ভাবে, হ্যাঁ, আমি গরমের দিকে মরে যাচ্ছি আর ওনারা খাবারের দিকে পড়ে আছে। এই বলে রুমি সেখান থেকে চলে যায়। এরপর রুমি নিজের ঘরে গিয়ে এসি ফ্যান চালিয়ে রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে ফ্যান এবং এসি বন্ধ করে দিয়ে বলে, আরে বৌমা, এখন অত গরম পড়েনি যে তোমাকে এসি ফ্যান চালিয়ে রেস্ট নিতে হবে। কিন্তু মা, আমি তো বাড়িতে ফ্যান এসি সবসময় চালিয়ে থাকতাম, আমার এসি ছাড়া থাকা অভ্যেস নেই। আসলে রুমি ঠিকই বলছিল। তাহলে বন্ধুরা, চলো একটু আগের দিকে ফিরে যাওয়া যাক। যখন রুমির বিয়েও হয়েছিল না, এমনই একদিন গরমের সময় রুমি ফ্যান এবং এসি চালিয়ে ঘুমাচ্ছিল। তখন 11টা বেজে গিয়েছিল, কিন্তু রুমি তখনও ঘুমাচ্ছিল। এমনই সময় রুমির মা সুভাষিনী দেবী বলেন, মা রুমি, 11টা বেজে গেল, ওঠ, আর আমি ফ্যানটা একবার অফ করছি, ঘরটা ঝাড়ু দেবো। ওহ মা, তোমার ঝাড়ু দেওয়াটা কি আমার ঘুমানোর থেকে আগে হয়ে গেল? তুমি জানো এই গরমে আমি ফ্যান এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। হে ঈশ্বর, এই মেয়েকে নিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, তোর ঘুম হয়ে গেলে আমি তখনই ঘর ঝাড়ু দেবো। ওহ মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। অত মাছ মাংস জানি না বাপু, এতটুকু জানি আমার মেয়ে আমার কাছে অনেক কিমতি। নে, এখন একটু ঘুমিয়ে নে। সুভাষিনী দেবী তার মেয়ে রুমিকে খুবই ভালোবাসতেন, আর রুমিও তার মাকে খুবই ভালোবাসতো। তাদের মা ও মেয়ের সম্পর্ক এক প্রকার বন্ধুর মতোই ছিল। আজ রুমি শ্বশুরবাড়িতে বসে বসে সেসব দিনের কথাই মনে করছিল। এরপর শর্মিষ্ঠা দেবী বলেন, কি বৌমা, কোন জগতে হারিয়ে গেলে? চলো চলো, সন্ধ্যার নাস্তা তৈরি করতে হবে। তুমি কি ভুলে গিয়েছো নাকি? আজকে সারাদিন তোমাকেই সব রান্না বান্না করতে হবে। ঠিক আছে মা, আপনি চলুন, আমি যাচ্ছি। এই বলে রুমি শর্মিষ্ঠা দেবীকে পাঠিয়ে নিজেও চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রুমির শ্বশুর দিলীপ বাবু বলেন, বৌমা, আজ প্রচুর গরম পড়েছে, আজকে আমায় একটু লেবু শরবত বানিয়ে দাও তো, অনেকদিন হয়ে গেল শরবত খাওয়া হয়নি। ঠিক আছে বাবা, করছি। এরপর রুমি এক জগ লেবুর শরবত বানিয়ে ফেলে। সকলেই বেশ আনন্দের সঙ্গে মজা করেই শরবত খাচ্ছিল। এরপর দিলীপ বাবু বলেন, এই যে বৌমা, আমাকে আরো 1 গ্লাস শরবত করে দাও তো। তোমার হাতের তৈরি শরবতটা খুবই সুন্দর হয়েছে। আর শুধু শরবতই নয়, তোমার হাতের তৈরি প্রত্যেকটা জিনিসেরই স্বাদ খুব দারুণ হয়, বুঝেছো? এভাবেই সকলকে শরবত দিতে দিতে সব শরবত শেষ হয়ে যায়। তখন রাকেশ বলে, এ কি রুমি, আমি তো দেখছি এখন তোমার ভাগে সব শরবতই শেষ হয়ে গেল। তা তোমার জন্য একটুও বেঁচে নেই। তা তুমি এক কাজ করো, আমার গ্লাস থেকে হাফ ঢেলে নাও। আরে বাবা রাকেশ, তুই খা, বৌমা পরেও করে খেয়ে নিতে পারবে। শর্মিষ্ঠা দেবী এভাবে বললে রুমির তখন একটু খারাপ লাগে। তখন সে মনমরা করে বলে, হ্যাঁ, আমার আর কি, আমি না খেলেও চলবে, তুমি খেয়ে নাও।
এভাবেই বলে রুমি সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। তখন তার বড় যা উর্মি বলে, কি গো ছোট, তুমি কাঁদছো কেন? বুঝেছি তোমার মায়ের বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই তো? হ্যাঁ দিদি, আমি সত্যিই আগের জীবনটাকে খুব মিস করছি। আমি কখনো এভাবে এত পরিশ্রম করিনি, আর এইসব শাড়ি টাড়ি পরে কখনোই থাকতাম না, আর না তো গরমে এসি ছাড়া থাকতাম, আর এভাবে রান্না করার অভ্যেস আমার ছিল না। এখন বিয়ের পর তো সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। রুমি যখন এভাবে বলছিল তখন শর্মিষ্ঠা দেবী বাইরের আড়াল থেকে সব কিছুই শুনছিল। তখন সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন যখন রুমি ঘুম থেকে ওঠে তখন সে অন্য কিছুই দেখতে পায়। সে দেখে সেদিন সব রান্না বান্না আগে থেকেই কমপ্লিট হয়ে গিয়েছে। তখন সে বলে, বাবা মা, এইসব রান্না কে করলো, যেখানে আমি এখন তো ঘুম থেকে উঠলাম? বৌমা, এসব রান্না তোমার শাশুড়ি মাই করেছেন। কিন্তু মা, আপনি কেন এসব করতে গেলেন, যেখানে আমি আর দিদি তো আছি? বৌমা, তোমার শাশুড়ি মাকে এতটা অত্যাচারী ভেবো না। আমরাও কোনো এক সময় বাড়ির বউ ছিলাম। আমি জানি মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নেওয়াটা কতটা কষ্টের হয়। আর শোনো, তোমার জন্য আমি কয়েকটা পাতলা চুড়িদার কিনে নিয়ে এসেছি। আজ থেকে তুমি ওগুলোই পরবে, কেমন? শর্মিষ্ঠা দেবী এভাবে বললে তখন রুমি খুবই খুশি হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো ও সে শুধু শুধু চিন্তা করছিল। এরপর থেকে তারা সকলেই আনন্দের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।